এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মধ্যরাতে অচেনা একটা মেয়েকে বুকে জড়িয়ে রাখার চেয়ে অপ্রীতিকর পরিস্থিতিতে আর কি হতে পারে জানা নেই নিভ্রাণের। রাতের বেলা রাস্তা ফাঁকা, বাস চলছে সাঁই সাঁই গতিতে। ঘুমন্ত যাত্রী সমেত নিস্তব্ধ বাসটাকে মৃত্যুপুরীর সঙ্গে তুলনা করলেও ভুল হবে না। অবশ্য চট্টগ্রাম টু ঢাকার সিটিং বাসে রাত কাটানোর জন্য ঘুমের বিকল্প নেই। বাইরে বৃষ্টি নেমেছে, ঝমাঝম শব্দের মন মাতানো আবাস প্রকৃতির আনাচে কানাচে। মেয়েটা বসেছিল জানালার পাশে। বাসের অন্য সব জানালা খোলা থাকলেও ঝড়ো বাতাস শুরু হওয়া মাত্রই এই জানালাটা আটকে দিয়েছিল সে। বৃষ্টি প্রচণ্ড প্রিয় হওয়া সত্ত্বেও তখন যেচে পড়ে কিছু বলেনি। পাছে মেয়েটা তাকে গায়ে পড়া স্বভাবের ভাবে। হাত বাড়িয়ে জানালাটা খুলে দিল নিভ্রাণ। সঙ্গে সঙ্গে বৃষ্টির ছাটাওয়ালা দমকা হাওয়া ছুঁয়ে দিল তার সর্বাঙ্গ। পরম আবেশে চোখ বুজে ফেলল। বৃষ্টি তার সাংঘাতিক পছন্দের। মেয়েটা দুর্বল স্বরে ঘোঙাচ্ছে। সেই করুণ সুরের চোখ মিলল নিভ্রাণ। পূর্ণ দৃষ্টিতে নিচের দিকে তাকাতেই মেঘেদের আলোর ঝলকানিতে কয়েক মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল নয়না বিরাম সৌন্দর্যে ঘেরা চেহারাটা। মেয়েটা গায়ের রং একটু বেশি সাদা, চেহারায় নিদারুণ সারলত্ব, তবু অতি অপরূপের মাঝে ওসব কেমন ফ্যাকাশে নিষ্প্রাণ। মুখশ্রীতে ক্লান্তির মলিন ছাপ ফুটে উঠেছে। আলোর ঝাপটা চলে গেল, আবারও আধারে ডুব দিল বাহ্য জগৎ। তপ্ত শ্বাস ছাড়ল নিভ্রাণ। বাতাসে মেয়েটার মাথার ওড়না কাঁধের উপর পড়ে গেছে। চুল উঠছে লক্ষণহীন ভাবে, চোখে মুখে আছড়ে পড়ছে বারবার। দ্বিধাগ্রস্ত হাতে কয়েকবার চুলগুলো কানের পিছে গুজে দিল নিভ্রাণ। লাভ হলো না, অবাধ্য চুল উড়েই যাচ্ছে। উপায়ন্তর না পেয়ে হাতে পড়া শখের রাবারের রিজ ব্যান্ডটা খুলে নিল নিভ্রাণ। চুলগুলো আলগোছে গুছিয়ে ঢিলে ঢালা একটা জুটি করে মাথার ওড়নাটা ভালো করে তুলে দিল। মেয়েটার শরীর জ্বর আছে, কাছাকাছি থাকার ফলে কপাল না ছুঁয়েই বোঝা যাচ্ছে। নিভ্রাণ একবার ভাবলো ডেকে তুলবে, ফের ভাবলো থাক ঘুমোচ্ছে ঘুমুক, ডাকার দরকার নেই। শরীরটা হয়তো খুব অসুস্থ। মেয়েটার বয়স বড়জোর 22 কি 23 হবে। এটুকুনি মেয়ে একা একা অসুস্থ শরীর নিয়ে কেন রাতের জার্নি করছে? ব্যাপারটা বেশ ঘোলাটে লাগলো নিভ্রাণের। মাথায় এক ঝাঁক প্রশ্ন নিয়েই আবারও চোখ বুঝলো নিভ্রাণ। তন্দ্রা করে একটু আচ্ছন্ন হতেই সশব্দে ঢুকলে কেঁদে উঠল মেয়েটা। তাড়াহুড়ো করে চোখ মেলল সে। মেয়েটা কাঁদছে, নোনা জলে বুক ভিজছে, বারবার গোঙাচ্ছে আর কোমরের দিকে শার্ট এমনভাবে মুচড়ে ধরছে যেন এখনই ছিঁড়ে ফেলবে। কান খাড়া করলো নিভ্রাণ। একটু মনোযোগ দিতে বুঝতে পারলো মেয়েটা বাবা বাবা করে এলোমেলো বুড়ি আওড়াচ্ছে। এবার প্রচণ্ড মায়া হলো। দ্বিধাদ্বন্দ্ব ভুলে গালের পানি মুছে দিল নিভ্রাণ। শার্ট ধরা হাতটার উপর আলতো করে হাত রাখতেই মেয়েটা এমনভাবে তা আঁকড়ে ধরল যেন কোনো খেই হারা নৌকা শত প্রতীক্ষার পর একটা শক্তপোক্ত খুঁটি পেয়েছে। ছেড়ে দিলেই সে আবারও ভেসে যাবে উত্তাল অর্ণবে। ছোট্ট করে শ্বাস ফেলল নিভ্রাণ। মাথার ওড়নাটা নামিয়ে স্নেহের সহিত কিছুক্ষণ চুলের মাঝে হাত বুলিয়ে দিতেই কান্না থেমে গেল। শান্ত স্নিগ্ধ তটিনীর মতো ঘুমিয়ে পড়ল মেয়েটা। মাথা থেকে হাত সরালো না নিভ্রাণ। স্নেহার্ধ নয়নে যে বুকের মাঝে আগলে ধরে রাখলো সারা রাত। আকাশে সূর্যের দেখা মেলেনি। কালো কালো স্ফূর্তিকৃত মেঘ এখনো ঘুরে বেড়াচ্ছে নির্বিঘ্নে। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। হিম শীতল ঠান্ডা পরিবেশ। একটু শীত শীত অনুভব হতেই ঘুম ভাঙল রাত্রির। চোখের উপর কালো ছায়া কয়েক মুহূর্ত লাগলো। নিজের অবস্থানটা বুঝে নিতে খানিকটা চমকে উঠল সে। মাথাটা ঘুরিয়ে উপরে তাকাতেই লোকটার চিবুক চোখে পড়ল। সিটে মাথা এলিয়ে ঘুমোচ্ছে, হাতটা তার চুলের ভাঁজে ডুবানো। লজ্জা ভয়ে অস্থির হয়ে উঠল রাত্রি। হুড়মুড় করে সরে যাওয়ার জন্য নড়তেই ঢুলুঢুলু চোখে তাকালো নিভ্রাণ। রাত্রিকে সজাগ হতে দেখে নিজেই হাতটা সরিয়ে নিল মাথা থেকে। এক ধাঁচে বসে থাকতে থাকতে পিঠ ধরে গেছে।
বার কয়েক পিট করলো, চোখ পরিষ্কার করলো সে। হাত ঘড়ি সময় দেখে নিল, সকাল 7:10। আপনার জ্বর কমেছে? ভরাট কণ্ঠে প্রশ্ন করলো নিভ্রাণ। উত্তর দিতে পারল না রাত্রি। জড়সড় হয়ে স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে রইল শুধু। তার রাতে জ্বর এসেছিল, লোকটাই বা তাকে এভাবে কেন ধরেছিল? রাত্রির উত্তর না পেয়ে নির্দ্বিধায় তার কপালে হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিল নিভ্রাণ। অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি। নিভ্রাণ দ্রুত হাত সরিয়ে নিল, নরম গলায় বলল, জ্বর নেই, পানি খাবেন? একটু সময় নিয়ে মৃদুভাবে দুপাশে মাথা নাড়ালো রাত্রি। অপর হাত তখনও আবদ্ধ নিভ্রাণের হাতের মাঝে। নিভ্রাণ আরও সিটে মাথা এলিয়ে দিয়েছে। চোখের রাজ্যের ঘুম। রাত্রি ইতস্তত করে নিমিলিত সংকুচিত কণ্ঠে বলল, হাত ছাড়ুন। মেয়েটার কণ্ঠটা চিকন, শুনতে খুব মিষ্টি লাগে। নিভ্রাণ হাসল, চোখ বন্ধ অবস্থাতেই স্পষ্ট ভাষায় বলল, আপনি ধরে রেখেছেন মিস, আমি নই। নিজের কাণ্ডে নিজেই নির্বুদ্ধি অর্থহীন হয়ে পড়ল রাত্রি। দ্রুত হাতটা ছেড়ে দিতেই নিভ্রাণ বুকের উপর আড়াআড়িভাবে 2 হাত ভাঁজ করে আরাম করে মাথা এলিয়ে বলল, পর্দাটা টেনে দিন। আর চোখের লোকটাকে ধারালো নজরে দেখে নিল রাত্রি। পরনে ব্ল্যাক কালারের পোলো শার্টের সঙ্গে ব্লু জিন্স। চেহারায় সুপুরুষ চালচলনে আভিজাত্যের ছোঁয়া। কথাবার্তায় ব্যক্তিটাও তেমন নড়বড়ে লাগলো না। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল রাত্রি। সিটিং বাসে জানালার দৈর্ঘ্য পর্যন্ত লাল রঙের পর্দা দেওয়া। আস্তে করে পর্দাটা টেনে দিল সে। ঢাকা পৌঁছাতে হয়তো আর ঘন্টাখানেকের মতো সময় লাগবে। গতকাল বিকেলের দিকে শেষ খেয়েছে, রাতে কিছুই খাওয়া হয়নি। সন্ধ্যায় রওনা দিয়ে বাস স্টপ পর্যন্ত আসতে আসতেই দেরি হয়ে গিয়েছে। মাথাটা ঝিমঝিম করে, দুর্বল লাগছে খুব। ব্যাগটা থেকে ফোন বের করলো রাত্রি। মায়ের নাম্বারে ডায়াল করতে যেয়েও থেমে গেল। মা এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, ফোন ধরবে না। ফোনটা আবারও ঢুকিয়ে রাখলো সে। চোখ বুঝতেই বুঝলো মস্তিষ্কের টনটনে ব্যথাটা আবারও শুরু হয়েছে। ইদানিং আবার হুটহাট মাথা ব্যথা করে। এত ঝড়ঝাপটা হয়তো আর ছোট্ট মস্তিষ্ক সামনে উঠতে পারছে না। পরিবেশ থমকে আছে, আগত ঝড়ের পূর্বাভাস। এই থমথমে ছাইরঙা গগন, হিমেল হাওয়া দলবল নিয়ে ছুটে বেড়াচ্ছে এই কুল থেকে ও কুল। বাস থেকে নেমে গেছে, তম্রসারা হানা দিয়েছে। চরম আলোক শূন্যতায় ভুগছে পরিবেশ। বাস থেকে নেমে গেছে স্টপে। যাত্রীরা নেমে সাথে সাথে ধাক্কাধাক্কি করে। গায়ের ওড়না খুলে ভালো মতো পেঁচিয়ে নিয়ে উঠে দাঁড়ালো রাত্রি। নিভ্রাণ ঘাড় ফিরিয়ে এক নজর দেখে নিল তাকে। মেয়েটা এক হাতে সামনের সিট ধরে অপর হাতে নিজের ব্যাগটা তুলে নিয়েছে। চোখে মুখে ঘোর দুর্বলতা, কেমন পানসে ফিকে হয়ে গেছে। অবিলম্বে হাত বাড়িয়ে দিল নিভ্রাণ। ব্যাগের দিকে ইশারা করে নমনীয় কণ্ঠে বলল, আমাকে দিন। রাত্রি মুখ তুলে তাকালো স্বচ্ছ চোখের মণিজোড়ায়। কয়েকটি সুন্দরতম মুহূর্ত কেটে গেল নিভ্রাণের। কি অপূর্ব, কি ঘোর ভাঙালো রাত্রির আলতো স্বরে। আমি পারবো। কতটায় দ্রুত চোখের পলক ফেলল সে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে রাত্রির হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে হাত বগল করে নিজের ব্যাগ আর রাত্রির ব্যাগ এক হাতেই তুলে নিল। রাত্রি আমতা আমতা করল, চোখটা ঘোলাটে হয়ে আসছে বারবার। মাথা ঘোরাচ্ছে, তবুও অন্যের ওপর নির্ভরশীল হওয়া তার স্বভাব নয়। আচমকাই বেসামাল হয়ে পড়ল সে। পর মুহূর্তেই সামনের সিটটা শক্ত করে ধরে দুবার চোখের পাপড়ি ঝাপছে হাত এগিয়ে দিল। ব্যাগটার দিকে চেয়ে এলোমেলো স্বরে বলল, দেখুন আমি পারবো, দিন। নিভ্রাণ দিল তো নাই, উল্টো রাত্রির মেলে রাখা হাত নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে গম্ভীর স্বরে বলল, আপনি নিজে ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারছেন না, আবার পারবো করছেন। আসুন আমার সাথে। রাত্রি গোলমেলে দৃষ্টি নিক্ষেপ করলো। মাথাটা সত্যি প্রচণ্ড ঘোরাচ্ছে। এই ঠান্ডা বাতাসেও কপালে বিন্দু বিন্দু ঘাম। তবুও নিজেকে সামলে নিস্তেজ স্বরে বলে, আমি। তার বাক্য শেষ করতে দিল না নিভ্রাণ। হাতটা টেনে নিজের একটু সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপ করে আস্তে আস্তে নামুন। কথা বাড়ালো না রাত্রি। নিঃশব্দে নিভ্রাণের হাত ধরে রাস্তার নেমে গেল। রাস্তায় পানি জমেছে, কাদা পানিতে ঝপাঝপ শব্দ তুলে মানুষজন হাঁটছে। বাতাসের বেগ বেড়ে গেছে। নিভ্রাণ আশেপাশে তাকালো। রাত্রির হাতটা আরও একটু শক্ত করে ধরে
খুব সাবধানে এগোতে এগোতে বলল, কোথায় যাবেন আপনি? সিএনজি ঠিক করে দেই। সিএনজির শব্দটা কানে যেতেই মিয়ে যায় রাত্রি। সিএনজিতে যাওয়ার মতো টাকা পর্যন্ত বা ইচ্ছে কোনোটাই নেই তার, কিন্তু ওটাতে আর লোকটাকে বলা যায় না। নিভ্রান ততক্ষণে একটা সিএনজির সামনে যেয়ে দাঁড়িয়েছে। রাত্রিকে ঠিকানা জিজ্ঞেস করতেই সে আমতা আমতা করে ঠিকানা দিয়ে বলল, কাছাকাছি যাবো তো, সিএনজি লাগবে না। নিভ্রান নিঃশব্দে হাসল, বলল, আপনি আশেপাশে রিক্সা দেখতে পারছেন মিস? তাছাড়া ঝড় ছেড়ে দিবে, এই ব্যাগ নিয়ে আপনি কি করে রিক্সায় যাবেন? বলে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইল নিভ্রান। মেয়েটাকে সে কোনো ক্রমেই একা ছাড়বে না। এমনি দুর্বল দেখাচ্ছে, তার উপর মুঠোয় থাকা নরম হাতটা তাপ ক্রমশ বাড়ছে, আবার জ্বর উঠছে গায়ে। অসুস্থ মেয়েটাকে মাঝ রাস্তায় একা ছেড়ে দেওয়া কুসমিন কালেও সম্ভব না তার পক্ষে। চট করে আশেপাশে তাকালো রাত্রি। আসলে রিক্সা নেই। ঢাকা শহরের এমনি রিক্সা সংকট, আর বৃষ্টির দিনে তো বলার বাইরে। ছোট্ট করে শ্বাস ফেলল সে, বিনীত স্বরে বলল, আমি কোনো একটা ব্যবস্থা করে নিব, সমস্যা নেই। মেয়েটার অবসন্ন চোখ জোড়া দেখে হঠাৎই কিছু একটা আন্দাজ করলো নিভ্রান। পরক্ষণেই মুচকি হেসে বলল, ভাড়া আমি দিয়ে দিব, আপনি ভেতরে বসেন। ভাড়া আমি দিয়ে দিব। কথাটা কানে যেতেই এতক্ষণের শান্ত মেয়েটা হঠাৎ কঠিন হয়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে নিভ্রানের দিকে চেয়ে নিচু তবে প্রচণ্ড গাঢ় কণ্ঠে বলল, আমার সাহায্য প্রয়োজন নেই। নিভ্রান হাসল মনে মনে। মেয়েটার কণ্ঠে প্রবল আত্মসম্মানের পরিস্ফুট আভাস। এতটুকুন মেয়ের এহেন আত্মসম্মানবোধ প্রচণ্ডভাবে টানল তাকে। মেয়েটা সত্যি ভীষণ অন্যরকম। গলা ঝাড়ল নিভ্রান, মুখের কথাগুলো গুছিয়ে নিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে, তবে আপনাকে একা ছাড়াটা আমার সমীচীন মনে হচ্ছে না। তাছাড়া আপনার বাসা যেহেতু কাছে আর আমার বাসা তার থেকে অনেকটাই দূরে, তো স্বাভাবিকতই আমার ভাড়াটা বেশি আসবে, তাই না? তো মোটমাট ভাড়া থেকে আপনি আপনার ভাড়াটুকু দিবেন, মানে 60 অথবা 70 টাকা, আর বাদবাকিটা আমি দিব। আমি কিন্তু সাহায্য করছি না, জাস্ট হিসেবটা বলছি। পাল্টা জবাব দিতে যেয়েও দিতে পারল না রাত্রি। লোকটার যুক্তিটা কথার বেড়াজালে ফাঁসিয়ে দেওয়ার মতো, যেখানে আপত্তি করে কিছু বলা যায় না। হাঁপ ছাড়ল সে, নামানো গলায় বলল, আচ্ছা ঠিক আছে, চলুন। ভেতরে বসে দরজার হাতল আটকে দিল নিভ্রান। রাত্রির হাত তখনও তার হাতের মুঠোয়, আঙুলের ভাঁজে আঙুল ডুবানো। সিএনজি ছাড়ার আগেই মুষলধারে বৃষ্টি নেমে গেল। আকাশ বাতাস কাঁপিয়ে জলপাত শুরু হয়েছে। সিএনজির দুপাশের পলিথিনে পর্দা টেনে দিল নিভ্রান। বদ্ধ জায়গাটার শুধু ঘন ঘন উষ্ণ নিঃশ্বাসের চলাচল। পিচঢালা রাস্তায় বৃষ্টির ফোঁটা পড়ছে, ঝুম ঝুম ঝুম। মেঘেদের গুরুম গুরুম গর্জন শোনা যাচ্ছে। পলিথিনের পর্দাটা একটু সরিয়ে লোকার শিকলগুলো এক হাত রেখে বাইরে তাকিয়ে আছে রাত্রি। বৃষ্টির ছোটায় একটু আটটু ভিজে উঠছে হাত মুখ। নিভ্রান হালকা কেশে গলা পরিষ্কার করলো, মুঠোয় রাখা হাতের বাঁধন ঢিলে করে দিল, তা ছুটে গেল না। রাত্রি নিজের অজান্তে সজোরে খামচে ধরেছে তাকে। মুচকি হাসলো নিভ্রান, চোখ তুলে রাত্রির মুখের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো একাধারে মেয়েটার সৌন্দর্যে অপার্থিব পাতলা ঠোঁটজোড়া মৃদু কম্পমান। বারবার চোখের বাড়ি পলক ঝাপটাচ্ছে, গালের উপর কয়েক ছিটা পানি। নিভ্রান শুকনো ঢোক গিলল, দৃষ্টি সরিয়ে ভরাট গলার প্রশ্ন করল, নাম কি আপনার? ঘাড় ফিরিয়ে তাকালো এক পলক রাত্রি। পরক্ষণে মৃদু হেসে উত্তর দিল, আমি রাত্রি। বলে আবারও বৃষ্টি দেখায় মন দিল সে। মনে মনে কয়েকবার নামটা স্বগতিকটির মতো আওড়ে নিল নিভ্রান। পুনরায় বলল, তো রাত আপনি? তার কথা শেষ হবার আগেই শব্দ করে হেসে ফেলল রাত্রি। হাসল নিভ্রানও। নিষ্পলক নয়নে চেয়ে থাকে ধীরকণ্ঠে বলল, হাসছেন কেন? কোনো রকমে হাসি থামালো রাত্রি। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নরম স্বরে বলল, আমার নাম রাত্রি, রাত নয়। আমি না হয় রাতই ডাকি। মুখে উত্তর দিল না রাত্রি। সম্মতিসূচক হাসি হাসলো শুধু। বাতাসের বেগ বেড়েছে, বৃষ্টির পানিও তীব্রভাবে ঢুকে পড়ছে ফাঁক দিয়ে। চোখের উপর কয়েক ঝাপটা এসে পড়তেই দ্রুত পলিথিনটা ছেড়ে দিয়ে এক হাতে চোখ কসলাতে
কচলালো রাত্রি। গায়ের জ্বরটা নেমে গেছে হঠাৎই, ঘাড় গলা ঘামে ভিজে উঠেছে। নিভ্রান পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল, ইশারা করলো ঘাম মুছে নিতে। মন ও মুখে কিছুক্ষণ ইতস্তত করে অতঃপর দ্বিধাগ্রস্ত হাতে রুমালটা নিল রাত্রি। ঘাম মুছে পুনরায় নিভ্রানের দিকে দিতেই নিভ্রান তার সযত্নে ভাঁজ করে পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, এভাবে একা একা জার্নি করবেন না রাত। কাল কত অসুস্থ হয়ে পড়েছিলেন জানেন? আমার অভ্যাস আছে। তৎক্ষণাৎ উত্তর দিল রাত্রি। খানিকটা অবাক হলো নিভ্রান, ঘাড় বাঁকিয়ে ভ্রু কুঁচকে বলল, অসুস্থ হবার অভ্যাস আছে? আবারও হেসে ফেলল রাত্রি, হাসতে হাসতেই বলল, জার্নি করার অভ্যাস আছে। এবার আর হাসল না নিভ্রান, গম্ভীর স্বরে বলল, এতটুকুন মেয়ে এত দূর জার্নি করেন কেন? আর করলেও রাতের বেলাটা অ্যাভয়েড করবেন, বুঝলেন? রাত্রির চোখে মুখে হঠাৎ অদ্ভুত এক কালো ছায়া খেলে গেল। হাসিটা থেমে গেছে, ঠোঁটের আকৃতিটাই ফুটে উঠেছে বিষাদের দাগ। মাথা ঝুঁকিয়ে মুখের ওপর উড়ে বেড়ানো কয়েকটা অগোছালো চুল কানের পিছে গুঁজে দিতে দিতে সে বলল, আসলে ওখানে আমার মা থাকে তো, একটা সমস্যা হয়েছিল, তাই তাড়াহুড়ো করে যেতে হয়েছে। কাল থেকে আবার ভার্সিটিতে পরীক্ষা শুরু হবে, তাই গত রাতেই রওনা দেওয়া ছাড়া উপায় ছিল না। আপনার মা ওখানে, তাহলে আপনি? আমি একা থাকি। নিভ্রান গভীর দৃষ্টিতে তাকালো। এই হাসিটার পিছে ঠিক কতটা কষ্ট লুকিয়ে আছে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। কিছুটা হলেও আন্দাজ করতে পারছে মেয়েটার হয়তো বাবা নেই। বাবা ছাড়া একটা পরিবার ও ঠিক কতটা ঝড়ঝাপটা পৌঁছাতে হয় তা সবাই জানে। মায়া হলো নিভ্রানের, তবে মেয়েটার সাহসের বাহবা দিতে হয় অবশ্যই। ঢাকা শহরে ছোট্ট একটা মেয়ের একা একা থাকা চারটিখানি কথা না। চারিদিকে খারাপ মানুষজন ওত পেতে থাকে, কখন সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়বে। প্রসঙ্গে এড়িয়ে গেল নিভ্রান, মেয়েটার মুখে বেদনা মানায় না। ব্যক্তিগত প্রশ্ন ছেড়ে সে বলল, কোন ভার্সিটিতে পড়েন? অকপটে ভার্সিটির নাম বলল রাত্রি। লোকটাকে একেবারেই খারাপ মনে হচ্ছে না, অভিজ্ঞতা আছে তার। মানুষের কথাবার্তার ভঙ্গি দেখলেই সে বুঝতে পারে কার উদ্দেশ্য খারাপ আর কার উদ্দেশ্য সৎ। ভার্সিটির নাম শুনতেই চোখ বড় বড় হয়ে গেল নিভ্রান। তার অফিসের কাছেই এই ভার্সিটি, কিন্তু মেয়েটার বাসা তো এদিকে। রোজ এত দূরে ভার্সিটি যায়? বিস্মিত কণ্ঠে সে বলল, আপনি যেই ঠিকানা বললেন সেখান থেকে তো অনেক দূরে হয়ে যায়, কাছাকাছি বাসা নিলেই তো পারেন। আরে না, এখন তো স্টুডেন্টকে পড়াতে যাচ্ছি। এদিকে একটা টিউশনি আছে। আমার বাসা ভার্সিটির কাছেই। এই দুদিন গ্রামে ছিলাম, তাই পড়াতে পারিনি। আজকে মেস দেওয়া যাবে না, তাই পড়িয়ে একেবারে বাসায় যাব। বিস্ময় কমল না নিভ্রানের, বরং বাড়ল আরও খানিকটা। মেয়েটার কি ক্লান্তি নেই? রাতভর জার্নি করে এখন বাসায় না যেয়ে পড়াতে যাবে? অন্য কারো কথা বাদে দিক, তার নিজের তো গা ম্যাচ করছে। কখন যে বিছানায় গা এলিয়ে দিবে সেই অপেক্ষা করছে। কণ্ঠের বিস্ময়টা লুকাতে পারল না সে, বলল, এই অসুস্থ শরীর নিয়ে? রাত্রি মলিনভাবে হাসল, বলল, অসুস্থ কোথায়, একদম সুস্থ আছি। তাল মেলালো না নিভ্রান। রাত্রির চোখে যে শাসন ভরা জোরালো গলায় বলল, তবু নিজের একটু খেয়াল রাখা উচিত রাত। ছোট মানুষ আপনি, এত চাপ নিবেন না। উত্তর দিল না রাত্রি, তবে খুব করে বলতে ইচ্ছে করলো, নিজের খেয়াল রাখতে গেলে যে মায়ের খেয়ালটা রাখা হবে না। কিন্তু মুখ ফুটে বলতে পারল না। কারো কাছে নিজের অসহায়ত্ব কখনো প্রকাশ করে না সে। নিজেকে অন্যের সামনে ছোট করা মানে নিজের আত্মসম্মানটাকে বিলিয়ে দেওয়া, যার তার স্বভাবের একেবারেই বিপরীত। চোখ বুঝল সে। সিএনজিতে করে কাত করে মাথা ঠেকিয়ে বৃষ্টির ঝমঝম শব্দতরঙ্গ অনুভব করার চেষ্টা করলো। নিভ্রান তাকালো একবার। মেয়েটা বারবার মুগ্ধ করছে তাকে। এরকম শান্ত সাহসী দৃঢ় স্বভাব সে পূর্বে দেখেনি। গন্তব্য পৌঁছে গেছে সিএনজি। পুরোটা সময় চোখ বন্ধ করেই কাটিয়েছে রাত্রি। চলন্ত বাহনটা হুট করে থেমে যেতেই চকিতে সে চোখ মেলল সে। নড়ে চড়ে সোজা হয়ে বসতেই নজর গেল নিভ্রানকে ধরে রাখা হাতটার উপর। রাত্রির দৃষ্টি অনুসরণ করে নিভ্রান ফিচেল গলায় বলল, এবারও আপনি ধরে রেখেছেন? লজ্জা পেল রাত্রি। নিভ্রান ঠোঁটে দুষ্টুমি মাখা হাসি। সেদিকে চোখ পড়তেই লজ্জিত ভঙ্গিতে মাথা নামালো সে। তড়িঘড়ি করে হাতটা ছেড়ে দিয়ে ব্যাগ থেকে নিজের ভাগ্যের টাকা বের করে নিভ্রানের দিকে এগিয়ে দিয়ে মিনমিন কণ্ঠে বলল, আপনি একসাথে দিয়ে দিন।
ঠোঁট কামড়ে কিছুক্ষণ চেয়ে রইল নিভ্রান। রাত্রি ঠায় দাঁড়িয়ে রয়েছে, টাকাটা বোঝাই যাচ্ছে সে কোনো ক্রমে নিভ্রানকে পুরো ভাড়া দিতে দেবে না। মনে মনেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে টাকাটা হাতে নিল নিভ্রান। রাত্রি দেরি করলো না, দ্রুত পলিথিনটা দরজা সরিয়ে দরজার হাতল ঘুরালো। নিভ্রান কিছু বলতে যেও থেমে গেল। ততক্ষণে বেরিয়ে পড়েছে রাত্রি। মাথার উপর এক হাত দিয়ে বৃষ্টি থেকে নিজেকে আড়াল করে অন্য হাতে ব্যাগটা নেওয়ার জন্য হাত বাড়াতেই টনক নড়ল নিভ্রানের। চোখের পলকে টাকাটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রাত্রির ব্যাগটা নিজের হাতে নিয়ে অপর পাশে দরজা খুলে বেরিয়ে এলো। সে এক প্রকার দৌড়ে হাতের ছাতাটা খুলে রাত্রির মাথার উপরে ধরল। ঘটনায় আকস্মিকতায় থতমত খেয়ে গেল রাত্রি। লোকটা ছাতা কখন হাতে নিল, নিজে ভিজে তার উপর ছাতা ধরে রেখেছে কেন? তার ভাবনার মাঝেই নিভ্রান মৃদু ধমকের স্বরে বলে উঠল, আপনি কি পাগল নাকি রাত? এই বৃষ্টিতে কেউ এভাবে বেরিয়ে পড়ে? বিহ্বল দৃষ্টিতে তাকালো রাত্রি, বলল, আপনি নিজেই তো ভিজে যাচ্ছেন। বলে নিভ্রানের বাহুতে আলতো করে ধরে তাকে ছাতার ভেতরে নিয়ে এলো। রাত্রি কুচকানো ভ্রুজোড়া ঠিক করে ঠোঁট চেপে মৃদু হাসলো নিভ্রান, বলল, বৃষ্টি আমার ভীষণ পছন্দ রাত, ভিজতে বেশ লাগে। কিন্তু আপনি তো বৃষ্টি বিদ্বেষী, আপনি কেন ভিজবেন? মাথা ঝুঁকিয়ে খিলখিল করে হেসে উঠল রাত্রি। এক হাত দিয়ে মুখ ঢেকে হাসতে হাসতেই বলল, আপনাকে কে বলেছেন বৃষ্টি বিদ্বেষী? ওই যে গত রাতে বাতাস শুরু হওয়া মাত্রই যখন আপনি জানালা আটকে দিলেন তখন। সিএনজি ড্রাইভারকে একটু অপেক্ষা করতে বলে সামনে এগোলো নিভ্রান। তার পায়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলল রাত্রিও। স্টুডেন্টকেও বাড়ির গেটের ছাউনির ভেতরে ঢুকতে যেতেই মুচকি হাসি হাতটা বাড়িয়ে দিল রাত্রি, বলল, দিন, এটুকু আমিই পারবো। স্মিত হাসলো নিভ্রান। ব্যাগটা রাত্রির কাছে দিয়ে নিজের ডান হাতটা রাখলো রাত্রির মাথার উপরে। হক চকালো রাত্রি, চোখ মুখ প্রশ্নাত্মক হয়ে উঠল। নিভ্রান সে চাহনি উপেক্ষা করে কোমল স্বরে বলল, সাবধানে থাকবেন রাত। রাত্রি আমতা আমতা করলো। মা বাদে এখন এমন আদর মাখা কথা সে কবে কার কাছ থেকে শুনেছিল মনে পড়ছে না। মুখের চোয়াল ভারী হয়ে উঠল, চোখ জ্বালা করছে, কিন্তু এই মাঝ রাস্তায় লোকটার সামনে কেঁদে ফেলা একেবারে বাচ্চাদের মতো একটা কাজ হবে। বার কয়েক ঢোক গিলে কান্নাগুলো লুকিয়ে ফেলল সে। নিভ্রান আর সময় নষ্ট করলো না, আলতো করে মাথার দুবার বাড়ি দিতে হাত সরিয়ে নিল, বলল, ছাতাটা ধরুন, ফেরার সময় প্রয়োজন হতে পারে। না করবেন না একদম। লোকটির আদেশ ভরা চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না রাত্রি। ছাতাটা নিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আপনাকে ফেরত দিব কি করে? ঠোঁটের কোণ প্রসারিত হয়ে গেছে নিভ্রানের। রাত্রি যে এত সহজে মেনে যাবে সে আশা করেনি। বৃষ্টি মাথা নিয়েই 2 সিঁড়ি নেমে গেল নিভ্রান। গলা বাড়িয়ে বলল, যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। আর আমার ছাতা আমি নিজেই ফেরত নিয়ে যাব। আসি, আল্লাহ হাফেজ। রাত্রির উত্তর শোনার আগেই কাদা পানিতে ঝপাঝপ শব্দ সৃষ্টি করে দ্রুত সিএনজিতে উঠে গেল নিভ্রান। রাত্রি বিমূঢ় হয়ে চেয়ে আছে, ছাতাটা বন্ধ করে চুপচাপ ভেতরে ঢুকে গেল। সিএনজিতে উঠে বসতেই ফোন বেজে উঠল। পকেটের থেকে দামি মোবাইলটা বের করে মুচকি হাসলো নিভ্রান। মা ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে তেজি স্বর ভেসে আসলো, বাড়িতে পৌঁছেছিস? একটা ফোন পর্যন্ত দিস না। কতবার বলি গাড়ি নিয়ে চলাফেরা কর। চট্টগ্রাম থেকে ফিরলি তাও বাসে করে। কি দরকার ছিল এই ঝড় বাদলের মধ্যে? নিভ্রান নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, সব সময় তো গাড়িতে আসা যাওয়া করি মা, এবারই শুধু বাসে আসলাম। আমি আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। পৌঁছেই তোমাকে ফোন দিতাম, বুঝলে? কেন যে এত টেনশন করো তুমি? নাহিদা হাসলেন, বললেন, একা একা না থেকে তোর নিজের বাড়িতে চলে আয় বাবা, তাহলে তো আমি চিন্তামুক্ত হয়ে যাই। তপ্ত শ্বাস ছাড়ল নিভ্রান। মা প্রতিদিন নিয়ম করে এই একটা কথাই বলবে তাকে। দিন শেষে রাত নেমে আসা যেমন বাধ্যতামূলক, তেমনি দিন শেষে একবার হলেও মায়ের এই কথাটা শোনাও যেন বাধ্যতামূলক। এই কথাটার পর আর কখনোই কথা বাড়ায় না নিভ্রান। এবারও ব্যতিক্রম হলো না। ভরাট গলায় সে বলল, আচ্ছা রাখছি মা, পরে কথা হবে। বিকেলে ফোন দিবনে। বিরস কণ্ঠে সম্মতি জানিয়ে ফোন রাখলেন নাহিদা। ছেলের এই একরোখা জেদি স্বভাব সে ছোট থেকেই। একবার সে যা বলবে সে কথার নড়চড় হবে না কখনো।
পৃথিবী উল্টে যাক তবুও সে নিজের সিদ্ধান্তে অনড়। দুপুরের হয়ে গেছে প্রায়, বৃষ্টি থেমেছে অনেক আগেই, তবে আকাশ মেঘলা হয়ে আছে। রুমে ঢুকতেই ধপ করে বিছানায় বসে পড়ল রাত্রি, শুয়ে পড়ল প্রায়। সাথে সাথেই শরীর ভেঙে ঘুম আসছে, আবার ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। বেশ কিছুক্ষণ মরার মতো পড়ে থেকে উঠে বসলো সে। গা থেকে ওড়না সরিয়ে চুলে হাত দিতেই একটা খটকা লাগলো। তার চুলেতে বাঁধা ছিল না, এতক্ষণ খেয়াল করেনি চুলে ঝুঁটিটা বাঁধলো কখন। দ্রুত হাতে ঝুঁটিটা খুলল সে। হাতের মুঠোয় রিচ ব্যান্ডটা আসতে ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে এলো। ছেলেদের হাতের রিচ ব্যান্ড, মাঝখানে আবার সাদা ইংলিশে অক্ষরে লেখা নিভ্রাণ। কালো রঙের মধ্যে সাদা অক্ষরগুলো ফুটে রয়েছে। তার মানে হয়তো লোকটা তাকে এটা দিয়ে জুটি বেঁধে দিয়েছিল। আর নিভ্রাণ, নিভ্রাণ কি লোকটার নাম? এমন নাম হয় নাকি কারো? মাথা ঘামালো না রাত্রি। দেখা হলে ফেরত দিয়ে দেবে ভেবে ব্যান্ডটা পরার টেবিলের ড্রয়ারে রেখে ব্যাগ থেকে জামা কাপড় বের করে নিয়ে গোসলে ঢুকে গেল। বিলাসবহুল ফ্ল্যাটে থাকে নিভ্রাণ। মা বাবা আর ছোট ভাইও শহরেই থাকে, কিন্তু আলাদা। সে নিজের ফ্ল্যাট কিনেছে, কয়েক বছর হয়ে গেছে। এরপর আর বাড়ি যায়নি। চট্টগ্রাম গিয়েছিল নিজের অফিসের একটা কাজে। বাবার অবশ্য নিজস্ব ব্যবসা আছে, কিন্তু সেটাই তার আগ্রহ নেই। রুমে এসে জামা কাপড় বদলে একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো নিভ্রাণ। বাসার মেয়ে সব রান্না বান্না করে দিয়ে যায়। এই 3 দিন সে ছিল না, আজকে ফিরবে আগেই বলে রেখেছিল, তাই সকালে এসেই ঘরবাড়ি পরিষ্কার করে খাবার রেডি করে দিয়ে গিয়েছে। এজন্য অবশ্য তাকে বেশ মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। ছোট্ট করে একটা শ্বাস ফেলে রুমের এসি চালিয়ে দিল নিভ্রাণ। জীবনে তার টাকার অভাব না থাকলেও সুখের বড়ই অভাব। এই যে একা একটা ফ্ল্যাটে সে থাকে, যতই বলুক না কেন তার সমস্যা হচ্ছে না, কিন্তু দিন শেষে একটা পরিপূর্ণ পরিবারের অভাবটাই তো তার নিত্যদিনের সঙ্গী হয়। দ্বিতীয় সাক্ষাৎটা হতে তেমন দেরি হয়নি। পরের দিন বিকেলে টিউশনি করিয়ে বাসার নিচে নামতেই নিভ্রাণের মুখোমুখি হয় রাত্রি। তবদা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। লোকটাকে সে এই সময় এখানে আশা করেনি, ভাবেনি এত তাড়াতাড়ি আবার দেখা হবে। লোকটা নিশ্চয়ই ছাতা ফেরত নিতে এসেছে, কিন্তু লোকটা জানলো কি করে সে আজ বিকেলেই পড়াতে এসেছে? সে যাই হোক, সে তো ছাতাটার সঙ্গে আনেনি। মুহূর্তেই কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠে রাত্রির। তাকে দেখেই ঠোঁট এলিয়ে হাসে নিভ্রাণ। জবাবে সৌজন্যমূলক হাসি হাসে রাত্রি। নিভ্রাণ বলে, কেমন আছেন? রাত্রি ক্ষীণ কণ্ঠে জবাব দেয়, জি ভালো। বলেই একটু সময় নেয়, তারপর কাচুমাচু স্বরে বলে, আপনি নিশ্চয়ই ছাতাটা নিতে এসেছেন। চোখ ছোট ছোট করে তাকায় নিভ্রাণ। পরক্ষণেই গোলমেলে কণ্ঠে বলে, জি, ছাতাটা নিতেই আসলাম। ধপ করে নিভে যায় রাত্রি। অপরাধীর মতো চোখ নামিয়ে বিনীত কণ্ঠে বলে, আমি তো আসলে সেটা সঙ্গে আনিনি। আপনি একটু কষ্ট করে আমার সাথে বাসা পর্যন্ত যেতে পারবেন? না হলে আপনার অ্যাড্রেস দিন, আমি গিয়ে দিয়ে যাই। নিভ্রাণ মুচকি হাসে। রাত্রির মাথায় হাত রেখে সহজ গলায় বলে, আরে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন রাত? একটা ছাতাই তো, চলুন আপনার বাসাতেই চলুন। নীল রঙা গাঢ় বিকেল, বাহ্যজগৎ অলৌকিক নিরুপম, আকাশে শুভ্র নীলের বিশাল আধিপত্য। কয়েক টুকরো বিশুদ্ধ মেঘে বাউন্ডলে যুবকের মতো কখন থেকে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতি ঘিরে আর্দ্রতার ছোঁয়া। মেইন রোডের এখানে ওখানে পানি জমে আছে। সেই পানিতে রাস্তার ধারে বেড়ে ওঠা বৃক্ষরাজি সুনিপুণ প্রতিচ্ছবি, নতুন আয়নার মতো দৃশ্যমান। সময়টা চোখে আটকে থাকার ন্যায় সুন্দর। ফুটপাতে ছোট ছোট পা ফেলে হাঁটছে রাত্রি, তার পাশাপাশি হাঁটছে নিভ্রাণ, তবে তার পা রাস্তার। রাত্রির মতো নিভ্রাণ তার তুলনায় খুব বেশি লম্বা, তাই পাশাপাশি হাঁটলে তাকে খুব ছোট দেখায়। পথচারীরা নাকি কটু চোখে তাকায়, সেজন্য সমান সমান বজায় রাখতে সে হাঁটছে ফুটপাতের উপর আর নিভ্রাণ রাস্তায়। রাত্রির পরনে হালকা গোলাপি রঙের সাদামাটা ফুল হাতা কামিজ, মাথায় ওড়না টানা, এক পাশে ঝুলছে পিঠের মধ্যখান পর্যন্ত দৈর্ঘ্যর মতো মোটা বেনি। বাম হাতে হ্যান্ডব্যাগ, ডান হাতটা খালি। সে খালি হাতটাই নিজের শুদ্ধ স্পর্শে পূর্ণ করে দিল নিভ্রাণ। আলতো করে টেনে নিল নিজের হাতের মুঠোয়। সাথে সাথে চমকে উঠল রাত্রি, চোখে মুখে শিহরণ, ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁক। নিভ্রাণ স্বাভাবিক কণ্ঠে বলল, এত কিনার ঘেঁষে হাঁটছেন, কখন যেন পিছলে পড়ে যান। পড়লে তো সেই ধরতেই হতো, তাই পড়ার আগেই ধরলাম।
প্রতিবাদ করে কিছু বলতে যেও হেসে ফেলল রাত্রি। নিভ্রানের এত বর্ষের সংযমী চোখ জোড়াও বেহায়ার মতো চেয়ে চেয়ে অনুভব করলো সে অসহনীয় হাসিটা। আলো হ্রাস পাচ্ছে, সন্ধ্যার আগমনী বার্তা মেয়েলি সুরে জানান দিচ্ছে, আমি প্রায় এসে পড়েছি। হঠাৎই এক দৈবাত্য হাওয়ার আগমন, কানের পিছে গোছানো চুলগুলো উড়ে চোখ মুখে ঢেকে ফেললো নিমিষেই। মাথার ওড়নাটা পড়ে গেল, চোখ বুজে চুল সরাতে গিয়ে তাল হারিয়ে ফেললো রাত্রি। পড়ার আগেই নিভ্রান তাকে সাবধানে রাস্তায় নামিয়ে দিল। কানের পিছে চুল গুজে দ্রুত চোখ মিলল রাত্রি। নিভ্রান তখন খুব ঘনিষ্ঠে, গায়ের পারফিউমের হালকা গন্ধটা পর্যন্ত তীব্রভাবে নাসিকার রন্ধে আগত হানছে। অপ্রস্তুত ভঙ্গিতে 2 কদম দূরত্ব সৃষ্টি করে নিল রাত্রি। নিভ্রান ফোরন কাটল। বলেছিলাম না আপনি পড়ে যাবেন। আমি পড়িনি, আপনি আগে আগে নামিয়ে দিলেন, নতুবা আমি ঠিকই সামলে নিতাম। এক হাতে মাথার ওড়নাটা তুলে দিতেই নিতে নিতে আপত্তি করে উঠল রাত্রি। সচরাচর সে এত কথা বলে না, তার কথা বলার মানুষ নেই, একা একা থাকে, পড়াশুনো আর টিউশনি নিয়ে সারাদিন কেটে যায়। রাতে 5-10 মিনিট মায়ের সাথে কথা বলে, তারপর এক ঘুমে রাত পার। ব্যাস এতটুকুই তার দৈনন্দিন জীবনযাত্রা। এত সহজে সে কখনো কারোর সাথে মেশে না, কথা বলা তো অনেক দূর। কিন্তু এই লোকটার সাথে কেন যেন খুব সহজ হয়ে গেছে মাত্র 2 দিনেই। লোকটার অমায়িক ব্যবহার, টান টান ব্যক্তিত্ব অনায়াসেই তাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা কদম গাছ, সবুজ পাতাগুলো চকচক করছে। বৃষ্টি বোধ হয় প্রকৃতির ধোয়া মোছা করার বিশ্বস্ত কর্মী। যখনই তার নোংরা ধুলোময় হয়ে ওঠে, তখনই সে 2 হাত মিলে যত্ন করে তাকে স্নান করিয়ে দেয় যায়। শহর জুড়ে নরম আধার নেমে এসেছে। রাত্রি যেখানে ভাড়া থাকে সে বাড়িটা 3 তলা। মোড় ঘুরলে প্রথম বাড়িটাই তার গন্তব্যস্থল। সেই মোড়েই আছে কদম গাছটা। কেউ হয়তো খুব সযত্নে লাগিয়েছিল, কিন্তু সময়ের পালা বদলের আর খেয়াল রাখা হয়নি। এই বর্ষার মাঝামাঝিতে অজস্র কদম শোভা বাড়িয়ে দিয়ে গাছটায় রাত্রির রোজই দেখে, কিন্তু উচ্চতার একটু বেশি উপর নিচ হওয়ার কুবাদে ফুল পাড়ার বাসনাটা সেখানেই চুরমার হয়ে যায়। নিভ্রান হাঁটছিল নিঃশব্দে। সময়টা পার হয়ে যাচ্ছে ভেবে মনটা একটু বিষাদগ্রস্ত। ঘোর কাটলো রাত্রির হঠাৎ দাঁড়িয়ে পড়ায়। গাড় বাঁকিয়ে তাকাতেই রাত্রির চঞ্চল কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আপনি তো অনেক লম্বা, আপনি আমাকে একটা ফুল নামিয়ে দিতে পারবেন? প্রথমে কথাটা বোধগম্য না হলেও কদম গাছটার দিকে নজর যেতেই অর্থটা স্পষ্ট হয়ে উঠল। উত্তর না দিয়ে অবিলম্বে রাত্রির দিকে একটু ঝুঁকে উপরের দিকে হাত বাড়িয়ে দিল নিভ্রান। খুব সহজেই 2 কদম ছেড়ে নিল। রাত্রির মাথাটা তার বুকের কাছে, উত্তপ্ত নিঃশ্বাসগুলো প্রেম ঝড়ের মতো আছড়ে পড়ছে। রাত্রির অস্বস্তির মাত্রাটা বাড়ার আগে সোজা হয়ে দাঁড়ালো নিভ্রান। ফুলগুলো রাত্রির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরুন, আরও দিচ্ছি। সযত্নে ফুলগুলো হাতে নিল রাত্রি। গাল দুটো লাল রঙের আভায় সজ্জিত। হাসলো নিভ্রান। আবারও হাত বাড়াতে উদ্যত হতে সে মিনমিন গলায় বলল, আর লাগবে না। থেমে গেল নিভ্রান। রাত্রি তখন ফুলগুলোর দিকে আচ্ছন্ন দৃষ্টিতে ঠোঁটের কোণ প্রসারিত করে রেখেছে। নিভ্রানের বুঝতে সময় লাগলো না, এই 8-8 গম্ভীর মেটার মাঝে একটা চঞ্চল চটপটে মনও লুকিয়ে আছে। শুধু পৃথিবীর ভারী দায়ভারে তা বেরিয়ে আসতে অক্ষম। চাবি ঘুরিয়ে দরজার লক খুলল রাত্রি। নিভ্রান তার পিছে দাঁড়ানো। এতদূর লোকটা এসেছে, এখন ছাতা দিয়ে বাসার বাইরে থেকেই বিদায় দিয়ে দেওয়াটা প্রচণ্ড বেয়াদবের মতো একটা কাজ হয়ে যাবে। পারিবারিক শিক্ষাটা বেশ শক্তপক্ষ রাত্রির। দরজা খুলে আগে নিভ্রানকে প্রবেশ করতে বলল সে। নিভ্রান মুচকি হেসে বলল, আরে না না, ভেতরে যাব না রাত, আপনি ছাতাটা এনে দিন শুধু। রাত্রি ভ্রু কুচকালো। লোকটার পোশাক আশাক, হাতের দামি ঘড়ি, বুক পকেটে ঢোকানো রোদ চশমা দেখেই বোঝা যাচ্ছে সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। মুহূর্তেই চোখের ভাষা কঠিন হয়ে গেল রাত্রির। অনেকটা শক্ত গলায় সে বলে উঠল, দেখুন, আমি বুঝতে পারছি আপনি বড়লোক মানুষ, তাই বলে আমার বাসায় ঢুকতে পারবেন না এমন তো কোনো কথা নেই। আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অপমান করছেন। চোখ ছোট ছোট করে তাকালো নিভ্রান। মেয়েটা কত দূর পর্যন্ত ভেবে ফেলেছে। সে তো যেতে চাচ্ছে না, কারণ বেশি দেরি হয়ে গেছে। গাড়ি নিয়ে রাত্রি স্টুডেন্টের বাসার সামনে গিয়েছিল তখন। দুপুর থেকে দাঁড়িয়েছিল, শেষমেশ বিকেলে রাত্রির দেখা মেলে। এখান থেকে রওনা দেওয়ার সময় একবার গাড়িতে ফিরতেই চেয়েছিল, কিন্তু রাত্রির সাথে হেঁটে আসা লোভটা সামলাতে পারেনি বিধায় গাড়িটা ওখানেই ফেলে এসেছে।
এখন আবার ওখানে যেয়ে গাড়ি নিয়ে তারপর বাসায় যেতে হবে। অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু মেয়েটা যেভাবে কটাক্ষ নজরে চেয়ে আছে, এখন ভেতরে না গেলে সত্যিই খুব খারাপ দেখাবে। পায়ের জুতো খুলতেই শুরু করলো সে, গম্ভীর স্বরে বলল, আপনি বড্ড বেশি ভেবে ফেলেন রাত। এরপর থেকে আর কখনো আমার সামনে এসব বড়লোক ছোট লোকের তফাৎ দেখাতে আসবেন না। আই জাস্ট হেট ইট। বলে একবার রাত্রির চোখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল নিভ্রান। রাত্রি চুপ হয়ে গেল। সে হয়তো ভুল মানুষকে ভুল কথা বলে ফেলেছে। লোকটার চেহারায় অসীম গাম্ভীর্যতার চিহ্ন। এক রুমের একটা ছোট্ট বাসায় থাকে রাত্রি। রান্নাঘরও আছে, ছোট একটা বাসার জায়গা মতো আছে, কিন্তু সেখানে কোনো সোফা বা টেবিল নেই। রাত্রিকে মোটেও বিচলিত বা লজ্জা দেখলো না। সে আস্তে করে রুমের দরজাটা খুলে নিভ্রানকে বলল, আপনি বিছানায় বসেন। আরও একবার মুগ্ধ হলো নিভ্রান। সাধারণত দেখা যায় মানুষজন খুবই কুণ্ঠিত বোধ করে এই ব্যাপারগুলো নিয়ে, লজ্জিত হয়, কিন্তু রাত্রির এই বিন্দুমাত্র লজ্জিত না হওয়াটা মন কাড়ল নিভ্রানের। এটা খুবই স্বাভাবিক নিজের সাদামাটা জীবনযাত্রা নিয়ে। স্টিলের গ্লাসে করে পানি নিয়ে আসলো রাত্রি। কদম দুটোর ডাটা পানির মধ্যে ভিজিয়ে পড়ার টেবিলে এক কোণে চাপিয়ে রাখলো। পকেট থেকে ফোন বের করলো নিভ্রান। রাত্রি বলল, চা খাবেন? না মিস, আপনি বসতে বলেছেন, আমি বসেছি। তাছাড়া আমি চা খাই না। রাত্রি মুখ লটকিয়ে ছোট আলমারিটা খুলল, ছাতাটা বের করে বলল, ও, আপনি কফি খান তাই তো? কফিও আছে, খাবেন? রাত্রির কথা বলার ঢং দেখে হেসে ফেলল নিভ্রান। বলল, কিছুই খাবো না, ছাতাটা দিন, আমি চলে যাব। দেখুন দেরি হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলল রাত্রি। ছাতাটা নিভ্রানের হাতে দিয়ে বলল, আপনি জানলেন কি করে আমি আজ বিকেলে পড়াতে গেছি? এক আঙ্গুলে কপাল ঘষল নিভ্রান। ঠোঁট চেপে কিছু একটা ভেবে নিয়ে জোরালো কণ্ঠে বলল, ইটস এ কোইন্সিডেন্স। মিনিট 10 আগেই বেরিয়ে পড়েছে নিভ্রান। কাপড় চোপড় বদলে ফ্রেশ হয়ে রান্নাঘর দিকে পা বাড়ালো রাত্রি। উদ্দেশ্য রাতের খাবার রান্না করা। রান্নাঘরে ঢুকেই স্বস্তির একটা শ্বাস ফেলল সে। বাড়িতে আসলে চা কফি কিছুই নেই। ওসব নিতান্তই সৌজন্যতার খাতিরে বলেছিল। নিভ্রান যদি কোনোভাবে হ্যাঁ বলে দিত তবে বেশ ঝামেলা পড়তে সে। ভাগ্য ভালো নিভ্রান মানা করে দিয়েছে। মনে মনে হাসলো রাত্রি। এসব বিষয়ে তার ভাগ্যে আবার খুব সাথে থাকে। চকচকে ঝকঝকে মেঝে, শাওয়ার নিয়ে টাওয়ালে মোড়ানো অর্ধ আবৃত শরীর বেরিয়ে এলো নিভ্রান। সাদা ফ্লোরে ভেজা পায়ের ছাপ, শরীরে বিন্দু বিন্দু জল কণাদের রাজত্ব। উজ্জ্বল শ্যামলা রঙের বলিষ্ঠ দেহ যে কোনো নারীকে কাবু করে ফেলতে শতভাগ সক্ষম। বয়স 30 ছুঁইবে 6 মাস বাদে, অথচ আজ অবধি দাঁড়ালো নখের আগ্রাসী আঘাত পড়েনি এই পিঠে। ফোঁস করে শ্বাস ছাড়ল নিভ্রান। ভেজা গায়ে পাতলা টি শার্ট জড়িয়ে নিল, সঙ্গে কালো ট্রাউজার। ফোন বাজছে, মার নামটা ভেসে উঠছে। কাল বিলম্ব না করে ফোনটা কানে তুলে নিল নিভ্রান। হ্যালো বাবা, কেমন আছিস? ফোনের এপাশেই মুচকি হাসলো নিভ্রান। উত্তর এলো, তোমার সাথে তো দুপুরেই কথা হলো মা। এইটুকু সময় আর কি খারাপ হবে বলো তো? মা ছেলের কথোপকথন চলল কিছুক্ষণ। কথা শেষ হতেই ফোনটা নামিয়ে ঘরের বাতি নিভিয়ে দিয়ে বিছানা গা এলিয়ে দিল নিভ্রান। চোখ বোঝার পর কয়েক মুহূর্ত যেতেই বুঝতে পারল ধীরে ধীরে চোখে ভর করছে এক সদ্য পরিচিত অন্তবাসিনীর হৃদয় শীতল করা সারলত্ব। চাঁদটা বেঁকে আছে, তবুও তার সৌন্দর্যে কোনো রকমের ঘাটতি নেই। এই একলা আকাশের চাঁদের বুড়িকে ঘিরে পাহারা দিচ্ছে মিটি মিটি করা তারাকা রাজিগুলো। ধুলোর পড়তে রাত ঢাকার জানালাটা আজ অনেকদিন পর খুলেছে রাত্রি। সেই জানালার ফাঁক গলিয়ে চাঁদের ঝলমলে আলোতে ছেয়ে গেছে তার বিছানায়। জানালার গ্রিলে মাথা রেখে স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ছিল রাত্রি। মোহাচ্ছন্ন ধ্যানটা কেটে গেল কলিং বেলের তিক্ত শব্দে। কপাল কুঁচকে এলো স্বাভাবিকতায়। এত রাতে এখানে কার কি দরকার? আরও কয়েকবার নিরবচ্ছিন্নভাবে আওয়াজ হতেই দ্রুত গায়ে ওড়না জড়িয়ে দরজার সামনে এলো রাত্রি। ভেতরের ভয়টাকে ভেতরে চেপে জোরালো গলায় ডাকলো, কে? ওপাশ থেকে মধ্যবয়স্ক এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, দরজা খোলো, আমি। লোকটার কর্কশ গলায় প্রথমে কেঁপে উঠলেও পরের মুহূর্তে নিজেকে সামলে নিল রাত্রি। কণ্ঠটা বাড়িওয়ালা চাচার। তার আসার কারণও স্পষ্ট। এই মাসের ভাড়া দেওয়া হয়নি। আজকে মাসের 15 তারিখ। দরজা না খুলেই একছুটে ব্যাগ থেকে আজকে পাওয়া টিউশনের বেতনটা নিয়ে এলো।
দরজায় তখন তুমুল করাঘাত চলছে। ভাড়া দিতে দেরি হলে কটু কথা শোনাতে ছাড় দেয় না এরা। বাসায় ভাড়া তুলনামূলক একটু কম হওয়ায় কারণে ছেড়েও যেতে পারে না। বুক ভরে শ্বাস নিয়ে দরজা খুলল রাত্রি। বাসে কি আমি ফ্রিতে থাকতে? তার বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই ঝটপট হাতের টাকাটা এগিয়ে দিল রাত্রি। ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, টাকাটা আঙ্কেল। ভদ্রলোক সরু চোখে তাকালো, টাকাটা ছো মেরে নিয়ে গমগমে গলায় বলল, তুমি জানো না মাসের 5 তারিখে ভাড়া দেওয়ার নিয়ম? রাত্রি দাঁতে দাঁত চেপে ধরল। চাপা রাগটা সংবরণ করে আগের মতোই বিনীত কণ্ঠে বলল, টাকাটা হাতে আসতে একটু দেরি হয়ে গেছে আঙ্কেল। এরপর থেকে যেভাবে হোক 5 তারিখের ভিতর ভাড়া দিয়ে যাবে, মনে থাকে যেন। বলে গটগট শব্দ তুলে চলে গেলেন ভদ্রলোক। তার যাওয়ার পানে নির্নিমেষ চেয়ে থেকে দরজা আটকে দিল রাত্রি। এই টানাপোড়েন দিন দিন বেড়েই চলেছে। যে করেই হোক পরের মাস থেকে আরেকটা টিউশনি ধরতে হবে। 3টেতে কিছুতেই পোষাচ্ছে না। মেঘ জমে জমে মেঘের পাহাড় তৈরি করেছে। খানিক বাদেই পাহাড় 10 হবে। মেঘের পাহাড় বৃষ্টির রূপে ধসে পড়বে পৃথিবীর বুকে। রাত 9টা। ধীরগতিতে ড্রাইভ করছে নিভ্রান। রাস্তাটা অনেকটাই ফাঁকা। নিভ্রানের পরিশ্রান্ত দৃষ্টি হঠাৎই আটকে গেল রাস্তার ধারে। অবসন্ন চোখজোড়া ধাতস্থ হয়ে এলো। মুখ ফুটে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, রাত। ছোট ছোট পা ফেলে আগাচ্ছে রাত্রি। পরনে গাঢ় বেগুনি রঙের সাদামাটা সুতি শাড়ি। আঁচলে পা জড়িয়ে যাচ্ছে বারবার। পিঠে চুল ছাড়িয়ে আছে বিশৃঙ্খলভাবে। টাকার মায়া ত্যাগ করে রিক্সা ডেকেছিল কয়েকটা, কোনোটাই ওদিকে যাবে না। আর গেলেও ভাড়া চাচ্ছে আকাশ কুসুম। অস্বস্তিরা শরীরে কাটা দিয়ে উঠছে। গতকাল একটা পরীক্ষা হয়েছে, আর একটা হবে সামনের সপ্তাহে। এর মাঝেই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ভার্সিটিতে। সে যেহেতু সিনিয়র ব্যাচের এবং ক্লাস ভলেন্টিয়ারদের একজন, তাই শাড়ি পরাটা এক প্রকার বাধ্যতামূলক। সবাই পরেছে, সে না পরলে কেমন ছন্নছাড়া দেখায়। সেজন্য মায়ের একটা পুরনো শাড়ি পরে গিয়েছিল। শাড়ি সামলাতে অসুবিধা হয় না তার, তবে পরপর 3টা টিউশনিতে জন্য এখান থেকে ওখানে হেঁটে যাওয়া আসার কারণেই শাড়ি অনেকটা অগোছালো হয়ে গেছে। এখন তা পরে হাঁটতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। রাস্তার ধারে গাড়ি পার্ক করে নেমে গেল নিভ্রান। দ্রুত পা চালিয়ে উপস্থিত হলো রাত্রির কাছাকাছি। পেছন থেকে ভরাট গলায় ডাকলো, রাত। পদচারণ থেমে গেল রাত্রির। দাঁড়িয়ে পড়ল সে। মাঝ রাস্তায় নিজের নাম শুনে হঠাৎ করে আঁতকে উঠল। গলাটা চিনে যেতেই আকস্মিক ভয়টা কেটে গেল। ঘাড় বাঁকিয়ে পেছনে ঘোরার আগেই পাশাপাশি এসে দাঁড়ালো নিভ্রান। তার চোখ রাত্রির সর্বাঙ্গে ঘোরাফেরা করছে। চোখ ধাঁধানোর সৌন্দর্যের সংজ্ঞা কি তবে এই মেয়েটাই? রাত্রির সৌজন্যমূলক মুচকি হেসে বলল, আপনি এখানে? রাত্রি ঠোঁট নাড়িয়ে কিছু বলার স্থির মনি সচল হলো নিভ্রানের। বার দুয়েক চোখ ঝাপটে সে দৃষ্টি সরিয়ে বলল, কিছু বললেন? রাত্রি বোকা বোকা কণ্ঠে আবার বলল, জি বললাম যে আপনি এ সময় এখানে। নিভ্রান সময় না নিয়ে ঝটপট উত্তর দিল। অফিস থেকে বাড়ি ফিরছিলাম। ভ্রুজোড়ায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল। রাত্রির লোকটা যথেষ্ট ভদ্র বড়লোক। সে বুঝতে পারে তার হেঁটে হেঁটে বাড়ি ফেরার বিষয়টা বড্ড বেমানান লাগলো। কোনো রকম সংকোচ না নিয়ে সে স্পষ্ট কণ্ঠে বলল, আপনি হেঁটে বাড়ি ফেরেন? এক ভ্রু উচালো নিভ্রান। রাত্রির কথাটার মানেটা বুঝতে নিয়ে বাঁকা হেসে বলল, গাড়িটা গতকাল সার্ভিসিংয়ে দিয়েছি, সেজন্যই আর কি। কপালের ভাঁজটা পুরোপুরি না গেলেও কিছুটা শিথিল হলো। মুখে কিছু না বললেও হালকা মাথা নাড়িয়ে কথায় সাড়া দিল রাত্রি। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যেতে নিভ্রান বলল, আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে? না তো। মুখে অস্বীকার করলেও রাত্রির এলোমেলো পদক্ষেপ জানান দিচ্ছিল সে আসলেই হাঁটতে পারছে না। শাড়ির কুচি নেমে গেছে পায়ের কাছে। কোনো মতে তা আঁকড়ে ধরে জুবুথুবু হয়ে হাঁটছে। নিভ্রান এক কদম এগিয়ে যেয়ে গম্ভীর গলায় হাঁক ছাড়ল, এই রিক্সা থামো। রিক্সা থেমে গেল। নিভ্রান জায়গার নাম না বলেই রাত্রিকে উদ্দেশ্য করে বলে, উঠুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। রাত হয়েছে অনেক। প্রয়োজন নেই, আমার অভ্যাস আছে। আপনার দেরি হবে শুধু শুধু। বলে আপত্তি করে উঠল রাত্রি। নিভ্রান শীতল চোখে চাইল, কঠোর গলায় বলল, উঠতে বলেছি, উঠুন। আপনার বাসা থেকে আমার বাসার দূরত্ব খুব বেশি হলে 20 মিনিটের। একই পথেই যাচ্ছি, একসাথে গেলে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না। রাত্রি আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নিভ্রান শান্ত আদেশিক স্বরে বলল, উঠুন রাত।
কেন যেন মিয়ে গেল রাত্রি ও চুপচাপ উঠে বসলো রিকশার ডান পাশে। উঠল নিভ্রানও, রিকশা চলতে শুরু করলো। রাত্রির কোলের উপর ব্যাগ রাখা, আকাশে তখন গুরুম গুরুম হচ্ছে। হালকা বৃষ্টি শুরু হতেই রাত্রি রিনরিনে কণ্ঠে বলল, মামা হুডটা তুলে দিন। রিকশাওয়ালা মামা ঘোরার আগেই একটানে হুড উঠিয়ে দিল নিভ্রান। রাত্রি আমতা আমতা করে তাকালো। নিভ্রান সোজা তাকিয়ে আছে। লোকটার চেহারা এত থমথমে লাগছে কেন? রাত্রি ইতস্তত করে জিজ্ঞেস করলো, কি হলো আপনার? না কি হবে? চোখ নামিয়ে নিল রাত্রি। এলোমেলো চুল কানের পিছে গোছার ব্যর্থ চেষ্টা করে বলল, না, কিছু না। তপ্ত শ্বাস ছাড়ল নিভ্রান। গতকালকে ফিরিয়ে দেওয়া হাতের ব্রেজ প্যান্টটা খুলে নিল। রাত্রির হাতের কাছে ধরে বলল, চুল বেঁধে নিন। লাগবে না। একবার তাকিয়ে আলতো স্বরে উত্তর দিল রাত্রি। চোখ বন্ধ করে রাগ সামলানো নিভ্রান। অতঃপর নিজেই অনেকটা ঝুঁকে গেল রাত্রির দিকে। গলার দুপাশ দিয়ে দুহাত গলিয়ে দিতেই চমকে উঠল রাত্রি। বলল, আপনি? নিভ্রান তাকে থামিয়ে দিল। চুলগুলো গুছিয়ে মুঠোয় আনতে আনতে বলল, চুপ। ঠোঁট কামড়ে ধরল রাত্রি। শরীরে রক্তে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। নিভ্রানের মুখ তার ঘাড়ের খুব খুব ঘনিষ্ঠে। হালকা উঁচু করে ঝুঁটি বেঁধে দিল নিভ্রান। সরে আসার আগেই হালকা গলায় বলল, এত কড়া পারফিউম ব্যবহার করবেন না রাত। রাত্রি মিনমিনে কণ্ঠে উত্তর দিল। আমি পারফিউম দেই না। নিভ্রান অবিশ্বাস নিয়ে তাকালো। বলল, মজা নিচ্ছেন? রাত্রি থতমত খেলো। চোখ মুখ কুঁচকে বলল, মজা নেবে কেন? সত্যি বলছি। সামনে তাকিয়েই হাসলো নিভ্রান। চুলের মাঝে হাত চালিয়ে হঠাৎই মুখটা আবারও নিয়ে গেল রাত্রির ঘাড়ের কাছে। বুক ভরে শ্বাস নিতেই আড়ষ্ট হয়ে গেল রাত্রি। থেমে থেমে বলল, কি করছেন? নিভ্রান নাক সরিয়ে তৎক্ষণাৎ উত্তর দিল, আমি তীব্র ঘ্রাণ পাচ্ছি রাত। আর আপনি বলছেন আপনি পারফিউম দেন না? সিরিয়াসলি? আমি মিথ্যে কেন বলবো? বাচ্চা সুলভ গলায় কাতর হয়ে বলল রাত্রি। কণ্ঠে নিজেকে সঠিক প্রমাণ করার টান। নিভ্রান এক আঙ্গুলে কপাল ঘষল। রাত্রির অসহায় চাহনি দেখে মুহূর্তেই হেসে ফেলল। মেয়েটা অল্পতেই অস্থির হয়ে পড়ে। মুখের হাসি বজায় রেখে ডান হাতে মাথার পেছনের অংশে হাত বুলিয়ে দিল সে। কোমল কণ্ঠে বলল, আচ্ছা মানলাম পারফিউম দেননি, এটা আপনার নিজস্ব ঘ্রাণ। নত যেন হয়ে গেল রাত্রি। মা ছাড়া অন্য কারো কাছ থেকে এমন স্নেহ তার দীর্ঘদিনের অপরিচিত। মায়ের আদরও তো সহসা তার কপালে জোটে না। চট্টগ্রাম গেলে 1-2 দিন, তারপর আবার সে নিঃসঙ্গতা, একাকিত্ব। কান্নাগুলো গিলে নিজেকে সামলে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো রাত্রি। বলল, আপনি কোথায় থাকেন? আমার বাসার কাছেই। হুম। অন্যমনস্ক হয়ে উত্তর দিল নিভ্রান। রাত্রি বুঝল না তার কথা। বৃষ্টি পড়ছে টুপটাপ। হাত পা আংশিক ভিজলেও ভেজার মতো ভিজছে না। রাত্রি মনে হচ্ছে নিভ্রান আটকে গেছে। চোখের অপলক দৃষ্টি বলে দিচ্ছে লোকটার বৃষ্টি কত পছন্দ। সশব্দে গলা ঝাড়ল সে। নিভ্রান সচকিত হয়ে তাকালো। অস্থির কণ্ঠে বলল, কি হলো? গলায় কিছু আটকেছে? পানি কিনে আনবো? বিহ্বল চোখে তাকিয়ে রাত্রি এলোমেলো গলায় উত্তর দিল, কিছু হয়নি, শান্ত হন। ভয় পাইয়ে দিয়েছিলেন? কেন? নিভ্রান হাসলো শুধু, উত্তর দিল না। রাত্রি গুমট হয়ে গেছে আবারও। নিভ্রানের কথা একটুতেই প্রবল অস্থিরতা, দায়িত্বশীল কার্যক্রম, সবকিছুতে কেন যেন ভয়ঙ্কর কোনো অনুভূতির আভাস পাচ্ছে সে। কিন্তু এসব তো তার জন্য নিষিদ্ধ। নিষিদ্ধ দিকে দৃষ্টি না দেওয়াই শ্রেয়। আমিও একাই থাকি রাত, ঠিক আপনার মতো, একদম একা। কেন? ভাবনার জগৎ থেকে বেরিয়ে সন্দিহান পূর্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল রাত্রি। একটা পূর্ণ গোলাকার বৃষ্টির ফোঁটা গালের মাঝ বরাবর এসে পড়েছে। নিভ্রান তার দিকে ফিরে মুচকি হাসল। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে পানিটা মুছে দিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, বলবো না একদিন? খানিক বাদে প্রশ্ন করল রাত্রি। কটা বাজে? কণ্ঠে উৎকণ্ঠা ভেতুভাব। নিভ্রান কপাল কুঁচকে ঘড়ি দেখল। অন্ধকারেও তার সিলভার ঘড়িটা নতুনের মতো চকচক করছে। 9:45। কেন, কিছু হয়েছে? রাত্রি ধাতস্থ হলো। মুখের ভীতিভাবটা কিছুটা কমেছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের উপরের ঘামটুকু মুছে নিল সে। বলল, 10টার পর গেট বন্ধ করে দেবে, একটু তাড়াতাড়ি যেতে বলুন না। চিন্তার কিছু নেই, 10টার আগেই পৌঁছে যাব।
আশ্বস্ত করে বলল নিভ্রান। এক হাতে কুচি ধরে সাবধানে সিঁড়ি ভেঙে উপরে উঠছে রাত্রি, চোখ মেঝের দিকে। সিঁড়িতেই দেখা হলো বাড়িওয়ালা চাচির সাথে, নাম রাহেলা। সালাম দিয়ে ভদ্রমহিলাকে যাওয়ার জায়গা দিয়ে সাইড হয়ে দাঁড়ালো রাত্রি। ভদ্রমহিলা গেল না, চুকচুক চোখে আপাদমস্তক রাত্রিকে দেখে তীরের মতো তীক্ষ্ণ গলায় বললেন, মায়া মানুষ, এত রাতে আসো কেন? জানো না 10টার পরে গেট বন্ধ? ভদ্রমহিলার কণ্ঠে গ্রাম্য টান আছে। রাত্রির রাগ হলেও ভদ্রভাবেই বলল, 10টার আগেই এসেছি আন্টি। রাহিলা যেন প্রস্তুত ছিল পরের প্রশ্নের ছোড়ার জন্য। তুমি এত রাতে আইবা কেন? আগে আসতে পারো না? মেয়ে মানুষের এত বাইরে বাইরে কি? আমার টিউশন ছিল, তাছাড়া নিয়ম সবার জন্য এক। আমি তো 10টার আগেই এসেছি, এত প্রশ্ন করছেন কেন? দাঁতে দাঁত চেপে উত্তর দিয়ে পুনরায় সালাম দিয়ে আসছি বলে পাশ কাটিয়ে গটগট করে উপরে উঠে গেল রাত্রি। এদেরকে মাঝে মধ্যে উচিত কথাটা বলে দিতে হয়, নয়তো অবলা ভেবে অপদস্থ করার প্রভাব দিন দিন বেড়েই যাবে। রাহিলা কটমটে দৃষ্টিতে রাত্রি যাওয়ার দিকে চেয়ে রইল। মেয়েটাকে তার সব দিক দিয়েই পছন্দ, শুধু কটা কটা কথা ছাড়া। এই নজর কাড়া রূপে তার ভাইগনা তো গতবার এ বাসায় আসার পর পাগলই হয়ে গিয়েছিল। যে করেই হোক এই মেয়েকেই লাগবে। মেয়ের বাবা নেই শুনেও ভাইগনার পাগলামিতে রাত্রিকে প্রস্তাব দিয়েছিল সে, কিন্তু রাত্রি খুবই স্পষ্ট ভাষার তাকে না করে দিয়েছিল। রুগ্ন শ্বাস ছাড়ল রাহেলা। মেয়েটার এই দেমাগ তার আর সহ্য হচ্ছে না। রাত গভীর হয়েছে, খাবার খেয়ে সব গুছিয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিল রাত্রি। ফোন লাগালো মায়ের নাম্বারে। ভেতরটা খুব স্বস্তিহীন লাগছে, বুক ধড়পড় করছে। ফোন রিসিভ হলো। রাত্রি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, মা? ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না, বেশে এলো একজন পুরুষের ভরাট গলা, দিতেছি। পাল্টা কিছু বলল না রাত্রি। দরজা খোলার ক্যারকের শব্দে বোঝা গেল ফোনটা একটু পরে মায়ের কাছে পৌঁছে যাবে। লোকটা তার আপন মামা, তবুও লোকটার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ভক্তি নেই রাত্রির। ইনি হচ্ছে তার দেখা নিকৃষ্ট মানুষজনদের মধ্যে একজন। একটু পরেই মায়ের স্নেহ মাখা ডাক শোনা গেল, রাত। রাত্রি দাঁত বের করে হাসলো, প্রশান্তির হাসি। এই রাত ডাকটার জন্য কি যেন আছে, খুব শান্তি দেয়। আগে শুধু মা আর বাবাই ডাকে এই নামে ডাকতো, বাবা চলে যাওয়ার পর শুধু মা তাকে এই একা ডাকতো। এখন আবার নিভ্রানো যোগ হয়েছে। তুমি ঠিক আছো মা? পায়ের ব্যথা কমেছে? রুবিনা বেগম জোরপূর্বক হেসে জবাব দিলেন, আমি ঠিক আছি রে মা। ওই লোকটা আজ কোনো ঝামেলা করেছিল? রাত্রির সোজা সাপটা কঠিন গলার প্রশ্ন। ধ্যাত, ওই লোকটা বলিস কেন? তোর মামা হয় না? গুরুজনদের এভাবে ডাকতে নেই। ওনার গুরুজন হওয়ার যোগ্যতা নেই মা। আমাকে থাকতে দে, এই তো বেশ। রাত্রি রাগ নামালো, মাকে এসব বলে লাভ নেই। সে খুব সহজে সরল মানুষ। গলার স্বর স্বাভাবিক করে সে বলল, বাদ দাও। কিছুক্ষণ কথা পর ফোনের দিকে তাকালো রাত্রি। লেখা উঠেছে 14 মিনিট 30 সেকেন্ড। তপ্ত শ্বাস ছাড়ল সে। মায়ের সাথেও মেপে মেপে কথা বলতে হয় আজকাল। ফোনটা আবারও কানে লাগিয়ে বিরস বেজায় কণ্ঠে বলল, আজ রাখছি মা, ফোনের টাকা শেষ হয়ে যাবে। রুবিনা বেগম সন্তুষ্ট কণ্ঠে বললেন, আচ্ছা মা, তুই কেটে দে তাহলে, আমি তো পারি না। তুমি পারো না? বলো, তুমি ওই লোকের ফোনে চাপ দিতে ভয় পাও? মেয়ের স্পষ্টভাষী কথায় মিয়ে গেলেন রুবিনা বেগম। বলার মতো কিছুই পেলেন না। ফোনটা কাটার আগে রাত্রি গমগমে গলায় বলে উঠল, ওই লোকের বাসায় আর থাকতে হবে না। অনার্সটা শুধু কমপ্লিট হোক, তোমাকে যেভাবেই হোক ঢাকায় নিয়ে আসবো আমি, দেখো। মেয়ে রেগে যাচ্ছে বুঝতেই রুবিনা বেগম পরিস্থিতি ঠান্ডা করার জন্য হাসলেন, বললেন, হয়েছে, এত চাপ নিতে হবে না, একটু দম নে এবার। পরের দিন রাতের বেলা টিউশনির বাসা থেকে নামতেই নিভ্রানকে দেখে অবাক হলো না রাত্রি। কাল রিক্সা থেকে নামার পরই নিভ্রান তাকে বলেছিল আজকে তারা একসাথে ফিরবে। নিভ্রানের আবদার মাখা কণ্ঠের বিপরীতে মানা করতে পারেনি সে, সম্মতি দিয়েছিল। তবে অবাক হলো নিভ্রানকে গাড়িতে বসা দেখে। তাকে দেখেই গাড়ির কাজ নামালো নিভ্রান। বলল, এসেছেন তাহলে? বলে একবার গড়ির দিকে তাকালো, তারপর ফিচেল গলায় বলল, আজকে বোধহয় একটু বেশি পড়িয়েছেন। রাত্রি অপ্রস্তুত হাসলো, বলল, স্টুডেন্টের পরীক্ষা তো সামনে, তাই আর কি। নিভ্রান গাড়ির চাবি ঘোরাচ্ছে। রাত্রি তড়িঘড়ি করে বলল, আমি গাড়িতে যেতে পারবো না, দম বন্ধ লাগে এসব। নিভ্রান ঠোঁট এলিয়ে হাসলো, সিট বেল্ট খুলতে খুলতে বলল,
আপনাকে যেতে বলেছে কে? নেমে যাচ্ছি তো। বলতে বলতেই নেমে এলো সে। গাড়ির দরজা লক করে অজান্তে নিজের হাত বাড়িয়ে দিল, বলল, আসুন। একটু দ্বিধা করলেও পরম ভরসায় হাতটা ধরল রাত্রি। নিভ্রান তা শক্ত করে আঁকড়ে নিল। শুরু হলো পাশাপাশি পদচারণ। গলির মোড়ে প্রায় পৌঁছেই গেছে তারা। কথা বলায় মশগুল ছিল, তার মাঝেই ডাক পড়ল, এই মেয়ে। রাত্রি ফিরে তাকালো। মুদি দোকানদারওয়ালা ডাকছে তাকে। কারণটাও সে জানে, টাকা বাকি আছে। নিভ্রানের ফোন বাজলো। সে ফোনে কানে তুলে দোকানদারের দিকে তাকালো। রাত্রি হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনি দাঁড়ান, আমি একটু আসছি। বলেই দোকানের সামনে গেল সে। নিভ্রান একটু দূরে গিয়ে দাঁড়ালো। জরুরি ফোন এসেছে। তুমি তো দেখাই দাও না, সেই যে বাকির সদাই নিলা, টাকা তো আর দিলা না। পান খাওয়া লাল দাঁত বের করে করে বলল মতিন মিয়া। রাত্রি বিনীত স্বরে বলল, সামনের মাসেই দিয়ে দিব চাচা, এই কটা দিন একটু অপেক্ষা করেন। এখনো কও সামনের মাসে? হইব না, আমার এখনই টাকা লাগবো। কোনো ছাড়াছাড়ি নাই, আমার টাকা দিয়ে তারপর তুমি যাইবা। চাচা, মতিন মিয়া রাত্রির নরম স্বর পেয়ে আরো পেয়ে বসলো, বলল, টাকা না থাকলে জিনিস নাও কেন? রাত বিরাতে প্রেমিক নিয়ে ঘুরে আর টাকা দিতে পারো না, তাই না? তামাশা নাকি? রাত্রি নিমিষেই অগ্নিমূর্তি ধারণ করলো। তেজি গলায় বলল, মুখ সামলে কথা বলুন চাচা, আপনার টাকা। মাইয়া, কারো রাগ দেখাও তুমি। টাকা না থাকলে। এটুকু বলে রাত্রির গায়ের ওড়না হাতের মুঠোয় চেপে ধরলো মতিন মিয়া। সাথে সাথে সজোরে চিৎকার করে উঠল রাত্রি। হিংস্র বাঘিনীর মতো বলল, ওনা ছাড়ুন। রাত্রির চিৎকারে বুকটা ধক করে উঠল নিভ্রানের। শান্ত নিউরনগুলো অশান্ত হয়ে উঠল। ফোনের ওপাশের ব্যক্তিটা গম্ভীর গলায় জরুরি কথা বলে যাচ্ছে। কর্ণপাত করলো না নিভ্রান। চট করে ফোনটা কেটে দিয়ে হনহন করে এগিয়ে গেল রাত্রির দিকে। কপালের রগগুলো স্পষ্ট নীল। শক্ত করে ওড়না টেনে ধরেছে রাত্রি। মতিন মিয়া সজোরে টান দিতেই তা হাত থেকে কিছুটা ছুটে গেলেও গা থেকে সরে গেল না। যন্ত্রণায় চোখ বুজে ফেলল রাত্রি। জর্জেট ওর কাপড়ে ঘষা লেগে হাতটা বোধহয় ছিলে গেছে। তবুও দমে গেল না সে। গায়ের জোরে না পেরে জিহ্বাকে কাজে লাগালো। বলল, লজ্জা করে না তোর সন্তানের বয়সী একটা মেয়ের ওড়না ধরস? ছি ছি, মেয়ে, নিজের মেয়েটাকে অন্তত রেহাই দিস, কাপুরুষ কোথাকার। মতিন মিয়া বড় দাঁত কিরমির করে। বিশ্রী নজরে রাত্রির শরীরে চোখ বুলিয়ে মুদি দোকানদার, টাকা দিতে পারো না, আবার বড় বড় নীতি। কথার মাঝেই শার্টের কলার টেনে ধরল নিভ্রান। সজোরে ঝাঁকিয়ে গর্জন করে বলল, ছাড়। নিমিষে ভয়ে কেঁপে উঠল মতিন মিয়া। হাতের ওড়নাটা আপনা আপনি ছুটে গেল। রাত্রি যেন জান ফিরে পেল। নিভ্রান চোখে আস্ত অগ্নিবলয় নিয়ে চেয়ে আছে। সেকেন্ড না গড়াতেই ঘুষি পড়ল মতিন মিয়ার নাক বরাবর। রক্ত এসে গেছে। এদিক ওদিক তাকালো রাত্রি। ভাগ্য সহায় যে রাস্তা ফাঁকা, নতুবা এতক্ষণে গোল চোখ বেঁধে যেত। মতিন মিয়া কোনো রকমে উচ্চারণ করলো, আমি টাকা নিভ্রান তৎক্ষণাৎ ছাড়ল তার কলার। পকেট থেকে হাত ঢুকিয়ে মানিব্যাগ বের করতে করতে বলল, টাকা পাস তাই না? কত টাকা বল। 3500। মতন মিয়ার ছটপট উত্তর। কি? রাত্রি তড়িঘড়ি করলো। অগোছালো কণ্ঠে বলল, দেখুন, আপনি টাকা আপনার দিতে হবে না। নিভ্রান সজোরে ধমক দিল। চুপ করে থাকুন রাত, কোনো কথা বলবেন না। নিভ্রানের রামধমাকে মুহূর্তে চুপসে গেল রাত্রি। আমতা আমতা করেও কিছু বলতে পারল না। নিভ্রান 1000 টাকার 4টে নোট বের করলো। মতিন মিয়ার মুখের উপর ছুঁড়ে মারতে সেগুলো মেঝেতে পড়ে গেল। মতিন মিয়া ব্যস্ত হাতে তুলল, যেন 7 রাজার ধন মাটিতে ছড়িয়ে গেছে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো রাত্রি। মানুষ টাকার জন্য এমন করে কেন? নিভ্রান পকেটে মানিব্যাগটা ঢোকালো। রাত্রির হাত টেনে মুঠোয় নিল। মতিনের দিকে চেয়ে বলল, আমাদের ব্যাপারে কোনো রকমের কুৎসা রটানোর আগে নিজের জিহ্বার নিরাপত্তা নিশ্চিত করে নিবি, কেটে ফেলবো কিন্তু। বলেন স্যার, আমি তো শুধু টাকাটার জন্যই। নাকের রক্তটা মুছে টাকাগুলো ক্যাশ বাক্সে রাখতে রাখতে বলল মতিন মিয়া। নিভ্রান আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না সেখানে। রাত্রিকে নিয়ে গটগট করে হেঁটে চলল উল্টো পথে। চোখ ভর্তি পানি নিয়ে মাথা নিচু করে থাকা অন্যমনস্ক রাত্রি খেয়াল করেনি তারা উল্টো পথে হাঁটছে। ব্রিজটা শুনশান। রাস্তার ধারে দাঁড়ানো নিশ্চুপ নিয়ন বাতিগুলো মনে হচ্ছে মাথা ঝুঁকিয়ে পথ দেখিয়ে চলেছে মানব মানবী দুটোকে। রাত্রি কথা বলেনি, মাথা নিচু করে চুপচাপ হাঁটছে। কয়েক ফোঁটা জল ইতিমধ্যে গড়িয়ে পড়েছে গাল বেয়ে।
নিভ্রানের শক্ত গম্ভীর দৃষ্টি সামনের দিকে। ঘড়িতে বাজে 10টা 20। রাত্রির বাসার দরজা বন্ধ করে দিয়েছে এতক্ষণে, সেদিকে যে লাভ নেই। আপনার টাকাটা আমি দ্রুতই ফেরত দিয়ে দিব। ভেজা গলায় যথাসম্ভব স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলো রাত্রি, কিন্তু পারল না। নিভ্রান ধরে ফেলল সহজেই। হাতের বাঁধনে বল প্রয়োগ করে রাত্রিকে কাছে টেনে নিল, সচকিত কণ্ঠে বলে উঠল, আপনি কাঁদছেন? রাত্রির সহ্য ক্ষমতা যেন নিমিষে ভেস্তে গেল। উচিত অনুচিতের হিসেবটা ভুলে গেল তার ব্যথাময় মস্তিষ্ক। উতলে উঠল ভেতরের চাপ, কষ্টটা। হুঁশ হারিয়ে ডুকরে কেঁদে উঠে নিভ্রানের 2 হাত জাপটে ধরে বুকে মাথা গুজে দিল সে। থমকে গেল নিভ্রান। রাত্রি গলা কাঁপিয়ে কাঁদছে। সে ধনীর হৃদয় বিদারক সুর যেন মদির পর্দায় চরমভাবে আঘাত হানছে। নিভ্রান নিজেকে সামলালো। দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঠিক প্রথম দিনের মতোই প্রচণ্ড স্নেহ নিয়ে রাত্রির চুলের ভাঁজে হাত বুলালো, নরম গলায় ডাকলো, রাত। রাত্রির উত্তর এলো না, বরং কান্নার গতি বেড়ে গেল আরও। ভেতরটার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পৃথিবীটা অসহ্য লাগছে। নিভ্রান শুকনো ঢোক গিলল। রাত্রির মাথাটা বুকের সাথে আরও একটু চেপে নিয়ে পুনরায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদে না। রাত্রি কাঁদতে কাঁদতেই আহাজারি করে উঠল। মানুষ এমন কেন, এত খারাপ কেন? আচ্ছা, এসব বাদ দিন, কান্না থামান, কিছু হয়নি। রাত্রির কান্না 2 সেকেন্ডের মতো থেমে গেলেও পরে সেকেন্ডই তার দ্বিগুণ বেড়ে আছড়ে পড়ল নিভ্রানের বুকে। দিশেহারা হয়ে উঠল নিভ্রান, বলল, আপনাকে কান্না মানায় না রাত, আপনি না কত সাহসী। রাত্রি নাক টানলো, ফোপাতে ফোপাতে বলল, আমি আর পারছি না, সত্যি বলছি, একদম পারছি না। আপনাকে পারতে হবে, দেখি। বলে রাত্রিকে টেনে সরালো নিভ্রান। গালের পানি মুছিয়ে দিয়ে আচমকাই কোমর ধরে বসিয়ে দিল ব্রিজের রেলিংয়ে। রাত্রির মুখ এখন তার মুখ বরাবর। ভয়ে চমকে উঠল রাত্রি। কান্না মিশ্রিত জড়ানো গলায় বলল, পড়ে যাব, নামিয়ে দিন। পড়বেন না। বলে এক হাতে আলতো করে কোমরে রেখে সযত্নে আগলে ধরল নিভ্রান। 4 চোখ এক করে নিতেই আবারও চোখ ভর্তি পানি নিয়ে মাথা নোয়ালো রাত্রি। নিভ্রান ঠোঁট কামড়ে ধরল। মেয়েটার নাকের ডগা লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। ঠোঁট দেখে মনে হচ্ছে রক্ত জমাট বাঁধা। পানি গড়িয়ে পড়ার মাঝে নরম স্পর্শে গালে হাত রাখল নিভ্রান। বৃদ্ধাঙ্গুলের ছোঁয়ায় মাত্র বেরিয়ে পড়ার ফোঁটার অস্তিত্ব বিনাশ করে নম্র কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।